আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে আজকে ক্লাস করছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছো, তোমরা জানো যে আমরা দুজন শিক্ষক তোমাদের পর্যায়ক্রমে নবম শ্রেণীর রসায়ন বিষয়ের ক্লাসগুলো নিচ্ছি। এর আগের দিন স্যার তোমাদের তৃতীয় অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের মডেলটি আলোচনা করেছেন। আমি আজকে তোমাদের বোর এর পরমাণু মডেলটি আলোচনা করব ইনশাল্লাহ। তো বোর এর পরমাণু মডেল সম্পর্কে জানার আগেই তোমরা জেনে গেছো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল কী ছিল তোমরা জানো যে রাদারফোর্ডের পরমাণু মডেলই সর্বপ্রথম মডেল যা মানুষের সামনে পরমাণু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়। তারপরও সেই মডেলে বেশ কিছু ত্রুটি আমরা লক্ষ্য করেছি। এই ত্রুটিগুলো থেকে কীভাবে সংশোধন করা যায় এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যখন গবেষণা চলছিল, বিভিন্ন ধরনের কাজকর্ম চলছিল, সেই গবেষণার ফলশ্রুতিতে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি সংশোধন করে নিজস্ব একটি মডেল উপস্থাপন করেন। সেই মডেলটা আমরা আজকে দেখব। যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি ছিল যে এটি পরমাণুতে ইলেকট্রনের আবর্তনের কক্ষপথ সম্পর্কে কোনো ধরনের ধারণা দেয়নি। আবর্তনের কক্ষপথ কীরকম হবে, আকার আকৃতি কীরকম হবে সে সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। কিন্তু রাদারফোর্ডের এই ত্রুটি দূর করে বিজ্ঞানী নিলস বোর তিনি বললেন যে নিলস বোর এর পরমাণু মডেল, এই নিলস বোরের পরমাণু মডেলের 1 নম্বর পয়েন্টে তোমরা জানো যে প্রথম পয়েন্টে তিনি বললেন পরমাণুতে ইলেকট্রনসমূহ নির্দিষ্ট কক্ষপথে বা অনুমোদিত কক্ষপথে ঘোরে, আর সেই কক্ষপথগুলো হবে বৃত্তাকার। পরমাণুতে নিউক্লিয়াস থেকে দূরত্বের দিক দিয়ে প্রথম কক্ষপথটাকে বলা হবে কে, তারপর এটাকে এল, এভাবে ইংরেজি বর্ণমালা অনুযায়ী কে, এল, এম, এন, ও ইত্যাদি কক্ষপথ চলে আসবে। তাহলে কক্ষপথগুলো প্রথম কি হবে, ঠিক এরকম এইটি যদি কক্ষপথ হয় তাহলে এইটাকে বলবো n = 1 বা প্রথম কক্ষপথ, আর এটাকে বলবো আমরা কে। তারপরে n = 2 হলে এটিকে আমরা বলবো l। এরপরে n = 3 হলে এটিকে আমরা বলবো m। এভাবে কে, এল, এম, এন, ও এই কক্ষপথগুলো আমরা পাবো। তাহলে এই যে কক্ষপথগুলো পাওয়া যাচ্ছে এগুলো কী হবে, বৃত্তাকার। রাদারফোর্ড কিন্তু এগুলো বলেননি যে কীরকম হবে, তা শুধু বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, কিন্তু এর বাইরে এর আকারগুলো তিনি বলেননি। কিন্তু নিলস বোর বললেন এগুলো হবে বৃত্তাকার। আবার এভাবে তিনি নামকরণ করলেন। আর এই কক্ষপথগুলিকে বলা হয় অনুমোদিত কক্ষপথ, স্থির কক্ষপথ, প্রধান কক্ষপথ, অরবিট, শেল, অনুমোদিত কক্ষপথ ইত্যাদি। তাহলে প্রত্যেকটা নামই তোমাদের মাথায় রাখতে হবে। আবার ইলেকট্রনগুলো যখন এরকম নির্দিষ্ট কক্ষপথে থাকে তখন তাদের আবর্তন শুধু ওই নির্দিষ্ট কক্ষপথেই হয়ে থাকে, অন্য কক্ষপথে নয়। দ্বিতীয় পয়েন্টে তিনি বললেন যে কোনো পরমাণুতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটি সমীকরণ দিলেন তিনি, mvr = nh/2π। এই যে তিনি একটা সমীকরণ দিলেন যে mvr = nh/2π, m এখানে ইলেকট্রনের ভর, এখানে m = ইলেকট্রনের ভর। তোমরা জানো অলরেডি ইলেকট্রনের ভর তোমরা অলরেডি জেনে গেছো 9.11 × 10⁻³ কিলোগ্রাম।
ভি কক্ষপথে ইলেকট্রনের বেগ আর কক্ষপথের ব্যাসার্ধ n এগুলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটিকে আমরা প্রধান শক্তি স্তর বলি। এটিকে দিয়ে আমরা প্রধান শক্তি স্তর প্রকাশ করা হয়। স্তর এইচ প্লাঙ্ক ধ্রুবক। তাহলে এই যে দেখতেছো mvr h/2π, এই সমীকরণ দ্বারা বোর বললেন যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ধারিত হবে। তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো যদি পাই, এখান থেকে দেখো mvr ইলেকট্রনের ভর, তার কক্ষপথের বেগ, ইলেকট্রনের বেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ, এটি গুণ করলে এর সমান হবে বললেন নিলস বোর। তিনি আরও কিছু বললেন যে, আচ্ছা আমি এইটুকু মুছে দিচ্ছি, তৃতীয় নম্বরে তিনি বললেন ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, মনে করো এখানে অবস্থান করছে, তাহলে এইখানে অথবা এইখানে যেখানে অবস্থান করুক না কেন, যদি যেখানে অবস্থান করছে সেখানে সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, স্থির থাকে। যদি কোনো কারণে শক্তি পায় তাহলে সেই শোষিত শক্তির কারণে সে শোষণ বর্ণালী পাওয়া যাবে। আবার এখান থেকে যখন উচ্চতর চলে যাবে সে, আবার যখন সে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ফিরে আসবে, তাহলে তখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে যখন ফিরে আসবে তখন সে শক্তি বিকিরণ করে দেবে। শক্তি শোষণ এবং বিকিরণের সময় ভিন্ন ভিন্ন বর্ণালী পাবো আমরা। এই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ডের মডেল কিছু বলা হয়নি, কিন্তু আমাদের বোর মডেল থেকে আমরা পেয়ে যাই যে যখন ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে যায় তখন আমরা শোষণ বর্ণালী পাই, আবার যখন শক্তি বিকিরণ করে নিম্নতর কক্ষপথে ফিরে আসে তখন আমরা বিকিরণ বর্ণালী পাই। তাহলে এই যে পারমাণবিক বর্ণালী সম্পর্কে নিলস বোরের পরমাণু মডেল থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়ে থাকি। আবার এই সমীকরণ এখানে যে শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণ, শক্তির পরিমাণ হবে, শক্তির পরিমাণ কি হবে, E ইজ ইকুয়াল টু এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। তোমরা জানো এখানে, আচ্ছা আমরা এইটা মুছে দিতে পারি, এইটি যদি আমরা মুছে দিই তাহলে কি হয়, এইচ সি বাই ল্যামডা, এইখানে ই ইজ ইকুয়াল টু শক্তির পরিমাণ, এইখানে এইচ প্লাঙ্ক ধ্রুবক, একটু আগে আমরা দেখেছি প্লাঙ্ক ধ্রুবক, সি আলোর বেগ এবং ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আর নিউ এখানে কম্পাঙ্ক, তাই যদি হয়ে থাকে তাহলে এই সমীকরণ দ্বারা আমরা শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ পেয়ে যাই। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে বিচ্ছিন্ন আকারে, আর সেই বিচ্ছিন্ন শক্তির পরিমাণটা আমরা এখানে এই শক্তি দিয়ে, এই সমীকরণ দিয়ে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতেছি তোমরা বোর মডেলের যে অংশটুকু তোমাদের সিলেবাসে আছে ততটুকু বুঝতে পেরেছো। আবার বলছি, আরেকবার রিভাইজ করে দিচ্ছি। দেখো ভালো করে যে প্রথমে তিনি বললেন পরমাণুতে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে অর্থাৎ অনুমোদিত কক্ষপথে ঘোরে বৃত্তাকার পথে, আবার সেই বৃত্তাকার কক্ষপথগুলোতে যখন অবস্থান করে তখন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কক্ষপথগুলোতে নিউক্লিয়াস থেকে দূরত্বের দিক থেকে প্রথম কক্ষপথকে বলা হয় N1, আর N1 কে আমরা কে দ্বারা প্রকাশ করি। অনুরূপভাবে N2 হলে এটাকে L, তারপরে M, তারপরে N, এভাবে ইংরেজি বর্ণমালা অনুযায়ী চলে।
আবার সেই কক্ষপথগুলোর অনেকগুলো নাম দিয়েছিলেন তিনি, অরবিট, শেল, প্রধান কক্ষপথ, স্থির কক্ষপথ, অনুমোদিত কক্ষপথ, স্থায়ী কক্ষপথ, প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর, এভাবে তিনি নামকরণ করলেন। ভালো কথা। আবার এইখান থেকে তিনি আরও বললেন যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ mvr = n/2π এই সমীকরণ দ্বারা নির্ধারিত হবে। আর এখানকার m ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, n 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এগুলোকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। h প্ল্যাঙ্ক ধ্রুবক, পায়ের মান তোমাদের জানা আছে। আবার আর কি বললেন তিনি, যে কোনো নির্দিষ্ট কক্ষপথ থেকে যখন ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে লাফ দেয় তখন সেখানে শোষণ বর্ণালী পাওয়া যায়। আবার উচ্চতর কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে ফিরে আসে তখন শক্তি বিকিরণ করে এবং এই জন্য বিকিরণ বর্ণালী পাওয়া যায়। আমি আশা করতেছি। আর বিকিরণ শোষিত শক্তির পরিমাণ বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ধারিত হবে E/hν বা hc/λ এই সমীকরণ অনুযায়ী। আমি আশা করতেছি বোর পরমাণু সম্পর্কে আমার ধারণা পেয়েছো। এরপরে আমরা যাব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি আছে বোর পরমাণু মডেলে? যদিও রাদারফোর্ডের পরমাণু মডেলে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক ত্রুটি সংশোধন করলেও বোর পরমাণু মডেলটি ত্রুটিমুক্ত নয়। এখানেও ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথের বৃত্তাকার কক্ষপথে ঘুরে বলা হয়েছে, কিন্তু এই কক্ষপথগুলো উপবৃত্তাকার হতে পারে, যেমন এরকম হতে পারে। সেক্ষেত্রে এই ব্যাপারে বোর মডেল কিছু বলেনি। আবার পারমাণবিক বর্ণালী, এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী কীভাবে ব্যাখ্যা করা যাবে সে সম্পর্কেও বোর মডেল থেকে কিছু ধারণা পাওয়া যায় না। আবার পারমাণবিক বর্ণালীকে যদি আমরা বোর পরমাণু মডেল অনুসারে পারমাণবিক বর্ণালীতে একটি সূক্ষ্মরেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু উচ্চতর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটি বর্ণালী অনেকগুলো বর্ণালীর সমষ্টি, সূক্ষ্মরেখার সমষ্টি, সূক্ষ্ম গঠন বলা হয় যেগুলোকে, সেই সম্পর্কেও বোর মডেল থেকে কোনো ধারণা পাওয়া যায় না। তাহলে বোর মডেল যদিও রাদারফোর্ডের পর মডেলের ত্রুটি সংশোধন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটিও সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত নয়। আবার বোর মডেলের সাফল্য কি? এখানে কক্ষপথের আকৃতি সম্বন্ধে বলা হয়েছে। আবার ইলেকট্রনের স্থানান্তরের জন্য যে পারমাণবিক বর্ণালী সে সম্পর্কে এখানে ধারণা পাওয়া গেছে। আবার এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রনের পারমাণবিক বর্ণালীর ধারণার সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে। এইভাবেই রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশ কিছু ত্রুটি বোর মডেলে সংশোধন করা হয়েছে। আবার সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরে, সেই যে রাদারফোর্ডের মডেলের তোমার স্বীকৃতি সেটা যা ছিল, রাদারফোর্ডের মডেলের যে তথ্যটা ছিল সেই তথ্যের সাথে বোর মডেলের তথ্যের এইখানে আমরা সংশোধন করে পাই যে এখানে সেটি উল্লেখ করা হয়নি, কারণ ওখানে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা হয়েছিল, কিন্তু এখানে সেটা উল্লেখ করা হয়নি। এভাবেই নিলস বোর তার পরমাণু মডেলে উপস্থাপনের চেষ্টা করেছেন, কিন্তু সব শেষ তিনিও 100% বিশুদ্ধ পরমাণু মডেল উপস্থাপন করতে সক্ষম হননি। তারপরও রাদারফোর্ডের মডেল এর চেয়ে বোর মডেলটা অধিক গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে তোমাদের আবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।